বাইরে সিআইএসএফ হচ্ছে জওয়ান ছিল। এটা কিন্তু আমাদের প্রথম ফ্লাইট জার্নি হতে চলেছে। আমরা এই এয়ারব্রিজ দিয়ে ফ্লাইটে উঠবো, খুবই এক্সাইটেড। নমস্কার সবাইকে। আজকে 16ই ফেব্রুয়ারি 2026। এখন ঘড়িতে বাজে 6টা বেজে 10। আমরা এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। আজকে আমরা রওনা হচ্ছি কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে। ব্যাগগুলো ঢোকার সাথে সাথেই স্ক্যান করে নিলাম। বাইরে সিআইএসএফ হচ্ছে জওয়ান ছিল। সেই জওয়ানকে আমাদের টিকিট আর আধার কার্ড দেখিয়ে ভেতরে ঢুকে আসলাম। এরপর চেক ইনে যে কাউন্টার আছে ইন্ডিগো, সেখানে গিয়ে আমরা চেক ইন কমপ্লিট করলাম। চেক ইনে শুধু টিকিটটাই ওরা দেখতে চাইলো। এরপরে ওরা কিন্তু বোর্ডিং পাস ইস্যু করে দিয়েছে। আর আমাদের যে চেক ইন লাগেজগুলো, সেই ট্রলিগুলো ওরা জমা নিয়ে নিয়েছে। এরপর আমরা এখন আমাদের সিকিউরিটি চেকও কমপ্লিট হয়ে গেছে। সিকিউরিটি চেকে কিন্তু সব ইলেকট্রনিক আইটেমস থেকে শুরু করে জ্যাকেট, মোবাইল, পার্স সব একটা আলাদা ট্রেতে রাখতে হচ্ছে। তো আমাদের সিকিউরিটি চেকও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গেট নাম্বারের কাছে, আমাদের গেট নাম্বার হচ্ছে 20। এই হচ্ছে আমাদের বোর্ডিং পাস। সেই গেট নাম্বার 20-তে, সেখানে গিয়ে আমরা এখন অপেক্ষা করবো। আমাদের ফ্লাইট কিন্তু চলে এসছে। আমরা এখন গেট নাম্বার 20-তে ওয়েট করছি। আমরা এখন, এই হচ্ছে আমাদের ফ্লাইট, এয়ারবাস A321। আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে 6E379। এটা কিন্তু আমাদের প্রথম ফ্লাইট জার্নি হতে চলেছে, তাই আমরা সবাই খুবই এক্সাইটেড। আমাদের এখন সবই কমপ্লিট হয়ে গেছে। আমাদের জাস্ট আমরা এখন ওয়েটিং লাউঞ্জে বসে আছি গেট নাম্বার 20-র সামনে। আমাদের ফ্লাইটে চলে এসছে। ফ্লাইট আমাদের মতো অনেকেই আছে যারা প্রথমবার ফ্লাইটে জার্নি করছেন। তা এয়ারপোর্টের যে নিয়ম কানুন আছে, চেক ইন, তারপরে সিকিউরিটি চেক, এসব ব্যাপারে অনেকেরই একটা ডাউট ফিল থাকে প্রথমবারের জন্য। আমাদেরও ছিল অবশ্য। তো ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল। আমরা জাস্ট বাইরে যে পুলিশ ছিল তাকে জাস্ট টিকিটটা আর একটা যে কোনো গভর্নমেন্ট আইডি কার্ড, আমাদের যে ক্ষেত্রে যেটা আধার কার্ড দিয়েছে, দেখিয়ে আমরা জাস্ট এন্ট্রি নিলাম। এরপর ডাইরেক্টলি আমরা যে চেক ইন কাউন্টারগুলো আছে, আমাদের ক্ষেত্রে যেহেতু ইন্ডিগো ফ্লাইট আছে, আমরা ইন্ডিগোর চেক ইন কাউন্টারে গেলাম। গিয়ে আমরা টিকিটটা প্রডিউস করলাম। এরপরে আমাদের বোর্ডিং পাসগুলো দিয়ে দিল এবং আমাদের যে চেক ইন লাগেজগুলো, সেই লাগেজগুলো ওরা জমা নিয়ে নিল। তবে চেক ইন লাগেজের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবি, চেক ইন লাগেজ কিন্তু ম্যাক্সিমাম ডোমেস্টিকের ক্ষেত্রে 15 কেজি হচ্ছে ম্যাক্সিমাম, আর ক্যারি অন হচ্ছে 7 কেজি হচ্ছে ম্যাক্সিমাম। এর মধ্যেই রাখার চেষ্টা করবেন। এর বেশি যদি হয়ে যায় ওয়েট, তাহলে কিন্তু ওরা এক্সট্রা চার্জ নেয়। বোর্ডিং শুরু হয়ে গেছে। এবার স্ক্যান করে নিল। এবার আমরা এই এয়ারব্রিজ দিয়ে ফ্লাইটে উঠবো, খুবই এক্সাইটেড। সিটে বসে পড়লাম। আমাদের সিট নাম্বার হচ্ছে 25A, 25B আর 25C। আর এই হচ্ছে একেবারে উইং এর একেবারে পেছনেই আমরা রয়েছি। দারুণ সিটটা। এখন ঘড়িতে বাজে 7টা বেজে 53। আমাদের ফ্লাইট ছাড়ার কথা 8টা 15-তে। দেখা যাক কখন ছাড়ে। আমরা আজকে দিল্লিতে যাচ্ছি। দিল্লিতে আমরা মোট 3 দিন থাকবো।
তারপরে ট্রেনে আবার মথুরা যাব। মথুরাতেও 3 দিন থাকবো। তারপরে ওখান থেকে বাই কারে আগ্রা। আগ্রাতে আমরা 1 দিন রেখেছি। তারপরের দিন অর্থাৎ 23 তারিখ সকালে আমাদের ট্রেন আছে বাড়ি ফেরার। ঘড়িতে বাজে 8টা 2 আমাদের ফ্লাইট কিন্তু ছেড়ে দিল। ड्राफ्ट्स लगे तो बाहर निकलते ही आप निकटतम राफ्ट पर चढ़ जाएं। विमान कर्मी दल की अनुमति के बिना रक्षा जैकेट को इस विमान शिप मेंबर्स अबोर्ड। एंजॉय योर फ्लाइट। थैंक यू फॉर योर अटेंशन। আমরা এখন টেক অফ করছি। উঠে গেলাম আমরা। যে 8 দিনের জন্য কলকাতা থেকে ঢাকা যাচ্ছি। প্রথমবার ফ্লাইট জার্নি অসাধারণ লাগছে, কিন্তু খুবই এক্সাইটেড আমরা। এখন বাজে ঘড়িতে 8টা 20, আর আমাদের যা টাইম দেখাচ্ছে মোটামুটি এই 2 ঘন্টা 15-20 মিনিট মতো লাগবে। দেখা যাক কখন ল্যান্ড করে। ওই 10টা 15-20-র মধ্যে আশা করি ল্যান্ড করে যাব। তো ওটা দারুণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু হচ্ছে। তো এমনি এখানে সিট কিন্তু খুবই মোটামুটি ভালো, লেগ স্পেসে কিন্তু ভালোই আছে। এই যে লেগ স্পেস ভালোই, আমি পাটা মোটামুটি ভালোই ছড়িয়ে বসতে পারছি। তো এমনি সবই ঠিকঠাক আছে। আর এই হচ্ছে বাইরের সিনসিনাটি। ফ্লাইট টেক অফের সময় অনেকেই বলে যে নানারকম কিছু অসুবিধা হতে পারে। সেরকম কিন্তু খুব একটা অসুবিধা কিন্তু বুঝলাম না। প্রথমবার ফ্লাইটে জার্নি করছি, যে সেরকমটা যখন প্রবলেম যে হলো সেরকম হতো না। সামান্য এই কানটা একটু মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। এটা বেসিক্যালি এটা এয়ার প্রেশারের জন্য হয়। এটা খুবই নর্মাল ব্যাপার। একটু আমরা ঢুকিলেই জিনিসটা আবার ছেড়ে যাচ্ছে, তাছাড়া কিন্তু কোনো সমস্যাই হচ্ছে না। আচ্ছা, আমরা এই যে ফ্লাইটটা যে বুক করেছি, এটা কিন্তু আমরা বুক করেছিলাম 1 মাস আগে। না, 1 মাস না, সরি, আমরা বুক করেছিলাম এটা 1 জানুয়ারিতে। প্রায় 1.5 মাসের বেশি হবে। আর আমরা এটা কিন্তু অনলাইনে বুক করেছিলাম ফ্লাইটটা। আমরা স্কাই স্ক্যানার যে আছে, স্কাই স্ক্যানারের ওয়েবসাইট থেকে আমরা বুক করেছিলাম ফ্লাইটটা। আমরা স্কাই স্ক্যানারের যে ওয়েবসাইটে গিয়ে আমাদের সোর্স আর ডেস্টিনেশনটা দিয়েছি, কলকাতা থেকে দিল্লি। তো তারপরে দেওয়ার পরে কিন্তু আমরা ডেট সিলেক্ট করলাম। তারপরে আমাদের স্কাই স্ক্যানার কিন্তু ডাইরেক্টলি কোনো টিকিট সেল করে না। ওরা একটা থার্ড পার্টি অ্যাপ, তো ওরা রিডাইরেক্ট করে দেয়। এবং স্কাই স্ক্যানার একটা সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে যে আপনাকে যে ফ্লাইটের যে টিকিটটা আছে খুব একদম লোয়েস্ট প্রাইসে। কোন যেমন মেক মাই ট্রিপ আছে, তারপরে আরও অনেক ওয়েবসাইট আছে, কোন ওয়েবসাইট আপনাকে একদম লোয়েস্ট প্রাইস দিচ্ছে, স্কাই স্ক্যানার কিন্তু সেটা দেখায়। আমাদের ক্ষেত্রে দেখিয়েছিল ইন্ডিগোর যে ডাইরেক্ট ওয়েবসাইট আছে সেখানে দেখিয়েছিল। আমাদের পার হেড ফেয়ার পড়েছে 4,890 টাকা করে। এটা কিন্তু পার হেড ফেয়ার। তো
তো আমরা ডাইরেক্টলি তারপরে স্কাই স্ক্যানার দেখালো যে 4,890 টাকা করে ইন্ডিগোর ডাইরেক্টলি যে ওয়েবসাইট আছে সেখান থেকে যদি আমরা পারচেস করি টিকিট তাহলে আমরা 4,899 টাকা করে, এটা কিন্তু লোয়েস্ট হবে। এর থেকে অন্যান্য মেকমাই ট্রিপ বা অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি দেখাচ্ছিল। যাই হোক আমরা ইন্ডিগোতে ক্লিক করি এবং ওখান থেকেই আমরা বুকিংটা করি। এই হচ্ছে আমরা এইভাবেই আমরা বুক করেছি ফ্লাইট টিকিট। আর এখন কিন্তু অনলাইনেই বুক করা যায় ফ্লাইট টিকিট, খুব একটা সমস্যা হয় না, ইজিলি এটা বুক করা যায়। এবং অনেক যে অ্যাপগুলো আছে সেখানে অনেক অফারও থাকে অনেক সময়, তো অবশ্যই সেগুলো দেখে নেবে। কোন নিচে যা দেখা যাচ্ছে মোটামুটি ভালোই, কিন্তু এখন হাই অল্টিটিউড রয়েছে, জানি না ঠিক কত অল্টিটিউডে চলছি আমরা। নিচে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে বাড়িঘর, তো কুয়াশায় এমনি ঢাকা রয়েছে এবং আকাশটা খুব একটা পরিষ্কার নয়, মেঘও সেরকম একটা নেই আকাশে, আকাশটা একটু হেজি হয়ে আছে। তো পুরো এই যে আকাশটা এটা কিন্তু খুব মেঘ, একদম পরিষ্কার নীল হয়ে যাচ্ছে। আর নিচ থেকে আমরা যখন দেখি তখন কিন্তু এতটা নীল হয়ে যায় না। সাপের মতো একটা নদী এঁকে বেঁকে চলে গেছে নিচে, দেখা যাচ্ছে। আমরা তো ফ্লাইটের বাঁদিকে বসে আছি। এই ডান দিকের যে রোডটা, ডান দিকের রোডটার জানলা দিয়ে কিন্তু পুরো হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে। আমরা পুরো চোখ দিয়ে দেখলাম, এটা ক্যামেরায় আসবে না আনফর্চুনেটলি। আমরা বাঁ দিকটায় বসে আছি, ডান দিকে যদি আমাদের সিট হতো তাহলে কিন্তু ভালোভাবে আমরা হিমালয়ান রেঞ্জটা দেখতে পেতাম। আমরা মোবাইলে এই ছবি তুলেছি কয়েকটা, যদিও আর নিজের চোখে উপভোগ করেছি। এই কুকিজটা নিলাম আর এই ব্ল্যাক কফিটা নিলাম, দাম নিল 400 টাকা। তো স্বাভাবিকভাবেই আকাশের উপরে বসে খাচ্ছি, মেঘেদের রাজ্যে, তো দামটাও সেরকম চড়াই হবে, আকাশ ছোঁয়া দামই তো হবে স্বাভাবিক। যাই হোক, এমন কিন্তু আমার কিচ্ছু নয়। আর ব্ল্যাক কফিটা কিন্তু একদমই তিতা, মানে একদমই কিন্তু একদমই তিতা, আমি একটুও চিনি নেই ভিতরে। আমরা এখন প্লেনের ওয়াশরুমে রয়েছি। ফ্লাইটের ওয়াশরুমে কিন্তু ওয়াশরুম বলে না, এটা ল্যাবরেটরি বলে। আমরা এখন ফ্লাইটের ল্যাবরেটরিতে রয়েছি। স্পেস কিন্তু খুবই ছোট, একদম আমি দাঁড়িয়ে আছি আর এইটুকু স্পেস। দরজা এখন বন্ধ রয়েছে, এখন যে দরজাটা খুললাম লাইটটা কিন্তু অটোমেটিক্যালি নিভে গেল। আবার ঢোকার সময় যখন আমি দরজাটা বন্ধ করবো অটোমেটিক্যালি কিন্তু লাইটটা চলে যাবে। নিচে দিল্লির যমুনা নদী দেখা যাচ্ছে। আমরা কিন্তু দিল্লি ঢুকে গেছি, আর একটু বাদেই আমরা ল্যান্ড করতে চলেছি। ঘড়িতে বাজে এখন 10টা 10, আমরা কিন্তু দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করে গেলাম।
দেশের রাজধানী দিল্লিতে স্বাগত। আমরা এখন আছি দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল নাম্বার 1-এ। আমরা এখন লাগেজটা নেব, যে চেক ইন লাগেজটা জমা দিয়েছিলাম সেটা রিসিভ করতে যাচ্ছি। আমাদের ফ্লাইটের ভেতরেই কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল যে কোন বেল্টে আমাদের লাগেজগুলো আসবে। আমাদের লাগেজগুলো আসবে 4 নম্বর বেল্টে। দিল্লি এয়ারপোর্টে মোট কিন্তু 3টে টার্মিনাল আছে, টার্মিনাল নাম্বার 1, টার্মিনাল নাম্বার 2, টার্মিনাল নাম্বার 3। আমরা এখন আছি টার্মিনাল নাম্বার 1-এ। এটা কিন্তু ডোমেস্টিক টার্মিনাল। টার্মিনাল নাম্বার 2টাও কিন্তু ডোমেস্টিক, আর টার্মিনাল নাম্বার 3টা হচ্ছে ডোমেস্টিক কাম ইন্টারন্যাশনাল। তো দিল্লি এই টার্মিনাল নাম্বার 1 কিন্তু রিসেন্টলি রেনোভেট করা হয়েছে, খুবই কিন্তু সুন্দর, খুবই ডিজাইন কিন্তু খুবই সুন্দর করে সাজানো গোছানো আছে। ফ্লাইটের ভেতরে কিন্তু বলা হয়েছিল আমাদের 4 নম্বর বেল্টে লাগেজ আসবে, কিন্তু এখানে কিন্তু 4 নম্বর বেল্টে আসেনি, আমাদের 7 নম্বর বেল্টে এসেছে। এখানে যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেতে কিন্তু লেখা আছে 7 নম্বর বেল্টে। আমরা লাগেজ পেয়ে গেছি, 7 নম্বর বেল্টে এসেছে। এয়ারপোর্টের টার্মিনাল থেকে বেরিয়ে আসলাম। আমাদের ফ্লাইট কিন্তু অনেক আগেই ল্যান্ড করে গেছে, 10টা 45-এর রাইট টাইম ছিল, তার আগেই কিন্তু আমরা ল্যান্ড করে গেছি। যাই হোক, এবার আমরা আমাদের যে হোটেল না, অ্যাকচুয়ালি আমরা থাকছি হচ্ছে দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে। সেই চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে এখান থেকে একটা উবের নিচ্ছি। প্রিপেড ট্যাক্সি থেকে ট্যাক্সি বুক করতে যাচ্ছিলাম। ওরা বললো যে 2টো ক্যাব নিতে হবে। আমরা যেহেতু 5 জন আছি, তো 4 জনে এসে অ্যালাউ করবে না, তো এর জন্য 2টো ক্যাব নিতে হবে, এবং প্রত্যেকটা ক্যাব কিন্তু 610 টাকা পড়বে, অনেকটাই বেশি। তাই আমরা ওখান থেকে নিচ্ছি না, আমরা নিজেরাই একটা বড় ক্যাব দিচ্ছি। গাড়িটা নিল, এটা ভাড়া বলছে এখান থেকে চিত্তরঞ্জন কালীবাড়ি 700 টাকা। তা অনেকটাই কিন্তু কম, ওরা যা বলছিল টিকিট ট্যাক্সি তার থেকে কিন্তু অনেকটাই কম নিল। যাই হোক, এটা গাড়িটাও বড় আছে, একসাথেই হয়ে যাবে আমাদের। ওরা এমন কীর্তন করতেছে, শুনতে শোনা যায়। আমরা এখন এয়ারপোর্ট থেকে চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে যাচ্ছি। আমরা চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ির যে ধর্মশালা আছে, শ্রী বলানন্দ ধর্মশালা, ওখানেই আমরা রুম বুক করেছি। সেই রুমের কীভাবে বুক করলাম, কত কি ভাড়া, কেমন, সেটা আগে অবশ্যই দেখাবো। এখন আমরা রাস্তাতে আছি। দিল্লির রাস্তার যানজট কিন্তু মারাত্মক ভাই। এতক্ষণ হয়ে গেল, প্রায় 20 মিনিট কেটে গেছে, মাত্র 19 কিলোমিটার রাস্তা যেতেই প্রায় কতক্ষণ লেগে যাচ্ছে। রাস্তায় আস্তে আস্তে আমাদের গাড়ি আবার টায়ার পাঞ্চার হয়ে গেল। এখন আবার টায়ারটা সারাই করতে আমাদের এসছে ড্রাইভার। টায়ার সারাই করা হচ্ছে, টায়ার খুলে আবার লাগানো হচ্ছে। এখন টায়ার লাগানো হলো, এখন আবার যাত্রা শুরু। আমরা এখন আছি দিল্লির চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ির শ্রী বলানন্দ ধর্মশালা। এখানে ভাড়া কি আছে এটা বলছি।